সাসপেন্স শুধুমাত্র জেপি সাসপেন্সে। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন জেপি সাসপেন্স। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 30শে মার্চ 1899 এবং মৃত্যু 22শে সেপ্টেম্বর 1970 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম। বঙ্কিম বক্সীর স্রষ্টা তো বটে, সেই সঙ্গে তিনি লিখে গেছেন বিখ্যাত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গ্রন্থ, এছাড়াও লিখেছেন অজস্র ছোট গল্প। আজ তার লেখা একটি ভিন্ন স্বাদের ভূতের গল্প, ভূত ভবিষ্যৎ। এই গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্প সমগ্র এই গ্রন্থটি থেকে। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি কমল, গল্পের সূত্রধার ও থামদেনে সুপ্রিয়, কমলার চরিত্রে পিউ। শুরু হচ্ছে আজকের গল্প, ভূত ভবিষ্যৎ। গভীর রাতে টেবিলের উপর ঝুঁকে বসে উপন্যাসখানা লিখছিলাম। টেবিলের এক কোণে মোমবাতিটা গলে গলে পড়ছিল। হঠাৎ চোখ তুলে চেয়ে দেখি সামনে পেট এসে দাঁড়িয়েছে। কলম রেখে দৃঢ়স্বরে বললাম, আমি পারবো না। প্রেত কাতর চোখে আমার দিকে চেয়ে রইল। মিনতি ভরা স্বরে বলল, আপনি দয়া না করলে আমার আর উপায় নেই। মেয়েটা নষ্ট হয়ে যাবে। পাড়ার ছোড়াগুলো তার পেছনে লেগেছে। প্রেতের কণ্ঠস্বরটা ঘষা ঘষা, গ্রামোফোন রেকর্ডে গান শুরু হওয়ার আগে যেরকম শব্দ হয় অনেকটা সেই রকম। আমি বিরক্ত হয়ে বললাম, তা আমি কি করব? আপনি অন্য কারোর কাছে যান না। প্রেত বলল, আর কার কাছে যাব? সবাই চোর। আপনি দয়া করুন। ভূতের কথায় মনটা আমার একটু নরম হলো। সত্যি বটে, আমি দিনার দায়ে লুকিয়ে আছি, কিন্তু তবু চুরি যে করি না এ বিশ্বাস ভূতেরও আছে। বললাম, আচ্ছা, আপনি ওই মেয়েটাকে কিংবা তার বাবাকে আপনার কথা বললেই পারেন। তারা নিজের ব্যবস্থায় নিজে করবে, আমাকে কেন? প্রেত একটি গভীর নিঃশ্বাস ফেলল। মোমবাতির শিখাটা একটু নড়ে উঠল। সে বলল, চেষ্টা কি করিনি? আমাকে দেখেই ভয়ে হাউ মাউ করে উঠল। তারপর বাড়িতে ওঝা ডেকে ঝাড়িয়েছে। ওদিকে আবার আর যাবার উপায় নেই। রাত্রি প্রায় 12টা। আমি ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। প্রেত সঙ্গে সঙ্গে এসে তক্তপোষের পাশে বসল। করুণ স্বরে বলল, দয়া করুন, আপনার কল্যাণ হবে। বড় বিপদে পড়েছি। আমি একজন সাহিত্যিক, বাজারে নাম হয়েছে, কিন্তু নাম হলেই সাহিত্য বাজারে টাকা হয় না। ফলে একদিন যারা বন্ধু ছিল তারা মহাজন হয়েছে। আমাকে দেখলেই তারা মুখ ভার করে কিংবা তাগাদা করে। বন্ধুত্বের দাক্ষিণ্য যখন একেবারে শুকিয়ে গেছে, তখন স্থির করলাম কলকাতা হতে অন্তত কিছুদিনের জন্য গা ঢাকা দেব। ভাগ্যক্রমে একজন প্রকাশক একটি উপন্যাস লেখার বরাত দিয়েছিল। আগাম টাকাও তার জন্য পেয়েছিলাম। সেই টাকা নিয়েই
কলকাতা হতে সরে পড়লাম এবং পশ্চিমবঙ্গের একটি শহরে জীর্ণ খোলার ঘর ভাড়া নিয়ে বাস করছি। উপন্যাস শেষ না হলে ফিরব না। আমার খোলার ঘরের জানলা ভাঙা, ঘরের ছাউনি তেমন ভালো নয়। আশপাশের মধ্যে পোকায় কাটা তক্তপোষ, নড়বড়ে একটি টেবিল ও একটি টুল। যিনি ঘরটি ভাড়া দিয়েছিলেন তিনি পাশে পাঁচিল ঘেরা মস্ত বাড়িতে থাকেন। মহাজনী কারবার আছে। এ জগতে মহাজনী কারবার কিংবা পুস্তক প্রকাশের ব্যবসা না করতে পারলে বেঁচে সুখ নেই। মহাজন নিকুঞ্জবাবুর চোখ দুটি বড় সন্দিগ্ধ। 1 মাসের ভাড়া আগাম নিয়ে রেখেছেন। অল্প দূরে একটি সস্তা হোটেল আছে, সেখানে খাওয়ার ব্যবস্থা করেছি। প্রথম 3 দিন বেশ নির্বিঘ্নেই কেটে গেল। উপন্যাস শুরু করে দিয়েছি। খোলার ঘরে যে উপদেবতার যাতায়াত আছে তা জানতে পারিনি। 4র্থ দিন রাতে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আমার অভ্যাস বিছানায় শুয়ে একটি বিড়ি সেবন করা। সেবন না করলে নিদ্রা আসে না। দেশলাই জ্বালাতে গিয়ে চোখে পড়ল কি একজন তক্তপোষের পাশে বসে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। দুটো আগ্রহ ভরা চোখ। চমকে বলে উঠলাম, কে? সঙ্গে সঙ্গে মূর্তিটা মিলে গেল। আবার দেশলাই জ্বাললাম। কেউ নেই। ভাবলাম ভুল দেখেছি। কিছুক্ষণ ধরে লিখলে এমন হয়, চোখের ভ্রান্তি। পরদিন সকালে রাত্রির কথা আর মনেই রইল না। সারাদিন উপন্যাস লিখলাম। উপন্যাসে প্রেমের প্রগতি দেখাতে চলেছি। আমার হিরো একেবারে নিম্ন স্তর হতে আরম্ভ করে এক মেথর কন্যার প্রতি অবৈধভাবে আকৃষ্ট হয়েছে এবং তাকে বিবাহ করার চেষ্টা করছে। কাহিনী বেশ জমে উঠেছে। তারপরের রাতে যথারীতি তক্তপোষে শুয়ে বিড়ি ধরাবার উপক্রম করছিলাম, কিন্তু ঘুমাতে হলো না। হঠাৎ চমক ভেঙে শুনলাম ঘষা ঘষা গলায় কে যেন বলছে, ঘুমোলেন নাকি? অন্ধকারে কিছু দেখা গেল না, কিন্তু মনে হলো যিনি প্রশ্ন করলেন তিনি তক্তপোষের পাশে বসে আছেন। কিছুক্ষণ নীরব থেকে বললাম, আপনি কে? উত্তর হলো, কি বলে পরিচয় দিই? যখন বেঁচে ছিলাম তখন নাম ছিল নন্দদুলাল নন্দী। বললাম, খাসা নাম। আপনি তাহলে প্রেত? প্রেত বলল, কিন্তু আপনি ভয় পাবেন না, আমার কোনো বদমতলব নেই। আমি একটা হাই তুলে বললাম, বদমতলব থাকলেও আপনি আমার কোনো অনিষ্ট করতে পারবেন না, কারণ আপনি তো হাওয়া। তবে আমি ভয় পেয়ে নিজে নিজের অনিষ্ট করতে পারি বটে। প্রেত নিঃশ্বাস ফেলে বলল, তা বটে। মনে পড়ল দেশলাইয়ের বাক্সটা মাথার কাছেই আছে। সেই দিকে হাত বাড়িয়ে বললাম, আমার সঙ্গে কিছু দরকার আছে কি? প্রেত বলল, দরকার এমন কিছু নয়,
কথা কইবার লোক পাই না, আপনি সজাতি তাই। দেখলাম প্রেতের অবস্থা আমারই মতো, সম্ভবত বন্ধুদের নিকট টাকা ধার নিয়েছে। বিছানায় উঠে বসে দেশলাই জ্বালাতে উদ্যত হয়েছি। সে বলল, দেশলাই জ্বালবেন? কেন, আপনার আপত্তি আছে? ও, হঠাৎ আলো জ্বললে একটু অসুবিধে হয়। তবে থাক, কাল আপনার চেহারাটা কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলাম, ভালো ঠাউর করতে পারিনি। তা থাক। কিছুক্ষণ চুপচাপ ভাবলাম, বেচারা কথা বলবার লোক পায় না, স্বজাতি পেয়ে আলাপ করতে এসেছে। আমায় কিছু বলা কওয়া দরকার। আপনি কি কাছে পিঠে কোথাও থাকেন? পাশে পাঁচিল ঘেরা বাগানে পুরনো নিম গাছ আছে, তাতেই থাকি। তাই নাকি? আপনিও নিকুঞ্জবাবুর ভাড়াটে? তা কত টাকা ভাড়া দিতে হয়? প্রেত রসিকতা বুঝল না, বলল, বাড়ি বাগান একদিন আমারই ছিল। আমার প্রপৌত্রের কাছে নিকুঞ্জ পাল কিনেছে। বটে, আপনার প্রপৌত্র বেঁচে আছেন বুঝি? হ্যাঁ, তার অবস্থা বড় খারাপ হয়ে গেছে। প্রপৌত্র? তাহলে আপনি আন্দাজ ৮০-৯০ বছর আগে ছিলেন। সিপাহী যুদ্ধের সময় আমি ছিলাম। মুচ্ছুদ্দির কাজে পয়সা করেছিলাম। ভেবেছিলাম ৭ পুরুষ বসে খাবে, কিন্তু প্রেতের কথা শেষ হলো না। আমি অভ্যাসবশত অন্যমনস্কভাবে একটি বিড়ি মুখে দিয়ে ফাঁস করে দেশলাইটা জ্বালিয়ে ফেললাম। প্রেতের হঠাৎ ভয় পাওয়ার চেহারাটা ক্ষণিকের জন্য দেখা গেল, তারপর সে হাওয়ায় মিলে গেল। আবার হয়তো আসবে এই ভেবে কিছুক্ষণ বসে বিড়ি টানলাম, কিন্তু প্রেত আর আসলো না। তারপর কয়েক রাত্রি তার দেখা পেলাম না। এদিকে আমার উপন্যাস দ্রুত অগ্রসর হয়ে চলেছে। হিরো এখন একরকম কন্যার কৌমার্যহানির উদ্যোগ করছে। এরপর আসবে গোপকন্যা। স্থির করেছি এইভাবে ধাপে ধাপে তুলে হিরোকে এক চিত্রাভিনেত্রীর সাথে বিয়ে জড়িয়ে দেব। উপন্যাসের নাম রেখেছি স্বর্গের সিঁড়ি। সেদিন রাত্রে আহারাদির পর বাতি জেলে লিখতে বসেছিলাম। খুব মন লাগিয়েই লিখছিলাম। সময়ের হিসেব ছিল না। মনোজগতে নিরঙ্কুশ ভ্রমণ করতে করতে হঠাৎ পা পিছলে স্কুল কলেজে ফিরে আসলাম। দেখি টেবিলের উপর পারে পেট দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। আজ প্রেতকে প্রথম ভালো করে দেখলাম। সূক্ষ্মমূর্তি, তবু চেহারার মধ্যে অস্পষ্টতা কিছু নেই। গায়ে ফিতে বাঁধা মেরজাই, মেটি রং, সরু পাকানো গোপ, চোখ দুটি সজাগ ও প্রাণবন্ত। বয়স আন্দাজ ৫৫। নিতান্তই সেকালের বাঙালি চেহারা। প্রেত বলল, কি লেখেন এত? বললাম, উপন্যাস। সে কাকে বলে? আমাদের সময় তো ছিল না। উপন্যাস কি তা বুঝিয়ে দিলে পেট আগ্রহের সঙ্গে বলল, ও, রূপকথা। তা বলুন না শুনি। সংক্ষেপে গল্পটা বললাম। গল্প শুনে ভূত বলল, ছি,
ছি 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 ছি। বললাম, ছিছি বললে চলবে কেন? এ না হলে বই বাজারে চলে না। যা হোক, কদিন আসেননি যে? প্রেত বলল, আপনি অদ্ভুত লোক। অন্য লোক ভূত দেখলে আঁতকে ওঠে, আপনি গ্রাহ্যই করেন না। বললাম, সে রাত্রে আচমকা দেশলাই জেলে ফেলেছিলাম, তাই রাগ হয়েছিল বুঝি? রাগ নয়, চমকে গিয়েছিলাম। চমকে গেলে আর শরীর ধারণ করা যায় না। খাতা টেনে নিয়ে বললাম, আচ্ছা, আজ আপনি আসুন, পরিচ্ছদটা শেষ করতে হবে। মাঝে মাঝে আসবেন, গল্প সল্প করা যাবে। আচ্ছা। প্রেত চলে গেল। তারপর প্রেত প্রতি রাত্রেই আসে, কিছুক্ষণ গল্প গুজব হয়, তারপর আসুন বললেই হাওয়ায় মিলে যায়। এই আমার সাপে বর হয়েছে। এখানে আসার পর মানুষ প্রতিবেশীর সাথে ইচ্ছা করেই আলাপ পরিচয় করিনি। তার পরিবর্তে যা পেয়েছি তা মোটেও বাঞ্ছনীয় নয়। প্রেতের সঙ্গে যতটুকু ইচ্ছা মেলামেশা করি, সঙ্গ পিপাসা মিটলেই তাকে চলে যেতে বললেই সে চলে যায়। মানুষ প্রতিবেশীকে এত সহজে তাড়ানো যায় না। ঘন্টা কয়েক থাকে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে। তার থেকে আমার ভূতই ভালো। একদিন ভূত জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি সংসার করেছেন? বললাম, সংসার মানে বিয়ে? সর্বনাশ! একলা শুতে ঠাঁই পাই না, শঙ্করাকে ডাকে। ও কার্যটি আমায় দিয়ে হবে না। ভূত একটু হাসল। কিছুক্ষণ যেন অন্যমনস্ক থেকে হঠাৎ বলল, দেখুন, আপনার সঙ্গে কদিন মেলামেশা করে বুঝেছি আপনি সজ্জন, চোর ছ্যাঁচর নন। আমি অনেক দিন থেকে আপনার মতো একজন মানুষ করছি। আমার একটি অনুরোধ আছে, আপনাকে রাখতে হবে। ভূত যে নিছক আমার সঙ্গলাভের জন্য নয়, একটা মতলব নিয়েই আমার কাছে ঘোরাঘুরি করে, তা এতদিন বুঝতে পারিনি। বোঝা উচিত ছিল। মুচ্ছুদ্দির প্রেতাত্মা বিনা প্রয়োজনে কারোর সঙ্গে ঘনিষ্ঠতা করবে মনে করাও অন্যায়। সর্বতভাবে বললাম, কি অনুরোধ? ভূত তখন টেবিলের উপর কনুই রেখে নিজেরও বংশের ইতিহাস বলতে আরম্ভ করল। আন্দাজ করলাম, কাঁকড়া বিছার লেজে যেমন হুল থাকে, অনুরোধটা আছে গল্পের শেষে। গল্পটা হলো এইরকম। নন্দদুলাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের সঙ্গে ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিল। জমিদারি বাগান, ক্ষেত, বালাখানা সবই হয়েছিল তার যখন 53 বছর বয়স, তখন সিপাই বিদ্রোহের গণ্ডগোল আরম্ভ হলো। এদিকে যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা বিশেষ ছিল না, কিন্তু যার টাকা আছে তার আশঙ্কা শেষ কোথায়? একদিন গভীর রাত্রে নন্দদুলাল একটি পিতলের ঘটিতে 100 মোহর ভরে বাগানের নিম গাছতলায় পুঁতে রেখে আসলো। আর সবই যাক, 100 আকবরী মোহর তো বাঁচবে। সিপাই বিদ্রোহের হাঙ্গামা এদিকে আসলো না বটে, কিন্তু অরাজকতার সময় হঠাৎ একদিন নন্দদুলালের বাড়িতে ডাকাত পড়ল। নন্দদুলালের হৃদতন্ত্র দুর্বল ছিল, সে বিবাক হার্টফেল করে মারা গেল।
ডাকাতেরা লুটপাট করে চলে গেল। তারপর ক্রমে ক্রমে দেশ ঠান্ডা হলো, শান্তি শৃঙ্খলা ফিরে আসলো। নন্দদুলাল হিসাবি লোক ছিল, তাই তার আমলে সাহেবি চাল বেশি বাড়তে পারেনি। তার পুত্র যশোদা দুলালের আমলে বাবুয়ানি বেড়ে গেল। আগে দোল উৎসবের সময় হরিকীর্তন কথা হতো, এখন বাইনাচ হয়। তারপর তার পুত্র বোজে দুলাল এসে বিলাসিতায় চরম পর্যায়ে পৌঁছল। জুতোয় মুক্তোর ঝালর লাগিয়ে বাইজির পল্টন পুষে 100 টাকার নোটের ঘুড়ি উড়িয়ে সে যখন পৃথিবী হতে বিদায় নিল, তখন লক্ষ্মীও বিদায় নিয়েছেন। বাকি আছে শুধু বাগানে ঘেরা বাড়িখানা। বোজে দুলালের পুত্র গোপী দুলাল নিরীহ মানুষ। বাবার ভোক্তা অবশিষ্ট এটো পাতায় যতদিন পারল তাতেই চালিয়ে নিল। শেষ পর্যন্ত তাকে বাড়ি বিক্রি করতে হলো। তারপর গত 20 বছর ধরে গোপী দুলাল বাড়ির বিক্রির মূল্য নিয়ে এবং সামান্য কাজকর্ম করে অতি সাধারণভাবে সংসার চালাতে লাগল। তার স্ত্রীর মৃত্যু হয়েছে। একমাত্র কন্যার বয়স 21, কিন্তু এখনও তার বিবাহ দিতে পারেনি। উপরন্তু কয়েক বৎসর যাবৎ তাকে দুরন্ত হাঁপানি রোগে ধরেছে। ভূতের বলা এই কাহিনী শেষ হলে বললাম, আপনার প্রপৌত্র মানে গোপী দুলাল বাবু এখানেই থাকেন? প্রেত বলল, হ্যাঁ, বেনেপাড়ার এক ধারে একটা ভাঙা বাড়িতে পড়ে আছে। তারও বেশি দিন নেই, তাকে কালে ধরেছে। আর তো কিছু নয়, গোপী দুলাল মরলে মেয়েটা ভেসে যাবে। বলে করুণ নিঃশ্বাস ফেলল। সন্দেহ হলো প্রেত বুঝি ঘটকালি করছে। মনকে দৃঢ় করে বললাম, দেখুন, আমি আগেই বলেছি বিয়ে করার মতো অবস্থা আমার নেই। আপনিও অনুরোধ আমায় করবেন না। প্রেত তাড়াতাড়ি বলল, না না, ও অনুরোধ করছি না। আমি বলছিলাম আপনি যদি দয়া করে মোহরগুলো গোপী দুলালের কাছে পৌঁছে দেন, তাহলে সেই মেয়েটার বিয়ে দিয়ে মরতে পারে। অবাক হয়ে বললাম, মোহরের ঘটি কি এখনো নিমতলায় পোতা আছে নাকি? প্রেত বলল, হ্যাঁ, মরার আগে কাউকে বলে যেতে পারলাম না। যেমন পুঁতেছিলাম তেমনই পোতা আছে, তাই তো নিম গাছ ছাড়তে পারি না। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। আশ্চর্য এই যে ভূতের কথায় তিলমাত্র অবিশ্বাস জন্মালো না। 100 আকবরী মোহর। আকবরী মোহরের দাম কত জানি না, কিন্তু বর্তমানকালে 100 মোহরের দাম 10,000 টাকার কম হবে না। ক্ষীণকণ্ঠে বললাম, এত সোনা, এর দাম যে অনেক। ভূত বলল, সেই জন্যই তো কাউকে বিশ্বাস করতে পারিনি। আপনি ভরসা। আমি চমকে উঠলাম। আমি আমি কি করব? ভূত মিনতিস্বরে বলল, ঘটিটা খুঁড়ে বার করতে হবে। বেশি খুঁড়তে হবে না, হাতখানে খুঁড়লেই পাওয়া যাবে। কিন্তু খুঁড়বে কে? আমি? ভূতের চোখ নীরবে অনুনয় জানালো। আমি চটে গিয়ে বললাম, বেশ ভূতটা আপনি, ও বাগান এখন নিকুঞ্জ পালের দখলে। সে আমাকে খুঁড়তে দেবে কেন? আর আমি বা তাকে বলবো কি? বলবো
মশাই, আপনার বাগানে মোহর পোতা আছে, তাই খুঁড়তে এসেছি। ভূত বলল, না না, আপনি দিনের বেলা যাবেন কেন? দুপুর রাতে চুপি চুপি পাঁচিল ডিঙিয়ে নিম গাছটা বাড়ি থেকে অনেক দূরে, বাগানের এক কোণে। রাতে বাগানে কেউ থাকবে না। আমি বিড়ি ধরাবার উপক্রম করে ফেললাম। মাফ করবেন, আমার দ্বারা হবে না। রাত্রিবেলা পরের বাগানে যদি ধরা পড়ি, ঠ্যাঙে দড়ি পড়বে। নিকুঞ্জ পাল এমনিতেই আমাকে সন্দেহের চোখে দেখে। আমি পারবো না। দেশলাই জানলাম। তারপর কয় রাত্রি ভূতের সঙ্গে বেশ ভালোই তর্কতর্কি চলল। আমি অটল। ভূত নাছোড়বান্দা। আমি যত বলি পারবো না, ভূত ততই বলে দয়া করুন, দয়া করুন। যে রাতের দৃশ্য নিয়ে আরম্ভ করেছিলাম, তারপরও কয়েক রাত্রি কেটে গেল। হঠাৎ দেশলাই জ্বালিয়ে ভূতকে তাড়াবার চেষ্টা করলাম, কিন্তু ভূতের এখন দেশলাইও অভ্যাস হয়ে গেছে। কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেলেও আবার ফিরে আসে এবং কাতর কণ্ঠে বলে, দয়া করুন, দয়া করুন, সৎ বংশের মেয়ে নষ্ট হয়ে যাবে। আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছিল। রাত্রে ঘুম নেই, সারা রাত্রি ভূতের সঙ্গে তর্কাতর্কি। উপন্যাস লেখা প্রায় বন্ধই হয়ে গিয়েছে। একদিন মরিয়া হয়ে বললাম, বেশ, রাজি আছি, কিন্তু আমাকেও মোহরের ভাগ দিতে হবে। ভূত কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, বেশ, আপনি 5% দালালি পাবেন, 5খানা মোহর আপনার। তারপর আর না বলার উপায় রইল না। 5খানা মোহর মানে 500 টাকা। 500 টাকার জন্য অতি বড় দুঃসাহসিক কাজ করবে না এমন সাহিত্যিক কজন আছেন? আমার দুঃখ এই যে বাকি 95টি মোহর হজম করতে পারবো না। পেটের দায়ে উচ্চিত উপন্যাস লিখি বটে, কিন্তু চুরি করতে পারবো না। তাছাড়া চুরি করে যাব কোথায়? নন্দদলাল মুফুদ্দির হাত এড়াই বা কী করে? রাত্রি 2:30টার সময় পেটকে অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আকাশে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ ছিল। তারই আলোয় পাঁচিল টপকে নিকুঞ্জপালের বাগানে ঢুকলাম। ভূত দেখে যা না হয় তাই হলো। বুকের ভিতর দুমদাম শব্দ হতে লাগলো। ভূত দেখিয়ে দিল এক স্থানে কয়েকটা কোদাল, ছাগল, খন্তা পড়ে আছে। আমি একটা কোদাল তুলে নিলাম। ভূত পথ দেখি নিম গাছতলায় নিয়ে গেল। নিম গাছতলায় একটা স্থানে আঙুল নির্দেশ করে ভূত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কাজের তদারকি করতে লাগলো। আমি গর্ত খুঁড়তে আরম্ভ করলাম। চারিদিকে নিশুতি, কোথাও সাড়া শব্দ নেই। মনে হলো আমি মানুষ নই, আমি কোনো স্বপ্ন মায়াময় জগতের বাসিন্দা। আধ ঘন্টার মধ্যে ঘটি নিয়ে নিজের ঘরে ফিরে আসলাম। ঘটির গায়ে সবুজ রঙের কলঙ্ক, কিন্তু ভেতরে 100 নিষ্কলঙ্ক আকবরী মোহর ঝকমক করছে। ভূত আত্মঅভিমান সূচক একটা ভঙ্গি করে বলল, কি বলেছিলাম? আমার গায়ে তখন কাল ঘাম ঝরছে। ফস করে একটা দেশলাই জ্বালিয়ে বিড়ি ধরালাম।
ভূতকে বেশি আশকরা দেওয়া ভালো নয়। পরদিন সকালবেলা আবার ঘটি খুলে দেখলাম, স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, সত্যি 100 মোহর। শর্ত অনুযায়ী আমার ভাগ হতে আমি 5টি মোহর সরিয়ে রাখলাম। 95টি পুটুলিতে বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেরি নয়, সোনার মোহ বড় মোহ, বেশিক্ষণ কাছে রাখলে হয়তো লোভ সামলাতে পারবো না। বেনেপাড়ার এক প্রান্তে গোপী দুলালের বাড়ি খুঁজে বের করলাম। নোনা ধরা, চটা ওঠা বাড়ি, তার সামনে ঝাঁকড়া ছিল একটি ছেলে, সেই দিতে দিতে পায়চারি করছে। আমি দরজার কড়া নাড়তেই ছোকরা আমার দিকে আপাত দৃষ্টি চেয়ে সরে পড়ল। একটি মেয়ে এসে দরজা খুলে দিল। তারপর অপরিচিত ব্যক্তি দেখে একটু ভেতরের দিকে সরে গিয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। নিচু সুরে বলল, কাকে চান? বাবা বাড়ি নেই। বুঝলাম গোপী দুলালের আইবুড়ো মেয়ে, গায়ের রং ফর্সা, মুখখানি নরম ও সুশ্রী, সর্বাঙ্গে ভরা যৌবন, কিন্তু চোখে মুখে আতঙ্ক, যেন নিজের যৌবনের ভয়ে সর্বদা সচকিত হয়ে আছে। পরিধানে বোধ করি বাপের একখানা অর্ধমলিন ধুতি, গায়ে ব্লাউজের অভাব ঢাকা দেওয়ার জন্য আঁচলটা বুকের উপর 2 ভাঁজ করে জড়ানো। মনে হলো আমার কণ্ঠ যেন কে চেপে ধরেছে। গলা ঝাড়া দিয়ে বললাম, এটা কি গোপীদুলাল বাবুর বাড়ি? হ্যাঁ। তিনি বাড়ি নেই? হাসপাতালে গেছেন। কখন ফিরবেন? ফিরতে বোধ হয় দেরি হবে। ও, আমি একটু চিন্তা করে বললাম, তার সঙ্গে আমার বিশেষ দরকার ছিল, আমি ওবেলা আবার আসব, তাকে বলে দিও। মেয়েটি চকিতে চোখ তুলে চাইল। আমার খোলার ঘরে ফিরে গিয়ে একটার পর একটা বিড়ি টানতে লাগলাম। মাথা গরম হয়ে উঠল। 2 বান্ডিল বিড়ি নিঃশেষ হয়ে গেল। ভয় পাওয়া যৌবন, দুঃসহ অসহায় যৌবন। ভূতের সঙ্গে পরামর্শ করতে পারলে ভালোই হতো, কিন্তু ভূত দিনের বেলায় আসে না। অপরাহ্নে আবার গেলাম। এবার দালালির মোহর 5টিও সঙ্গে নিয়ে গেলাম। মেয়েটি দরজা খুলে দিল, বলল, বাবার শরীর বড় খারাপ, দেখা করতে পারবেন না। কি দরকার আপনার? হঠাৎ জিজ্ঞাসা করলাম, তো তোমার নাম কি? ভয় চকিত দৃষ্টিতে, কাঁপা কাঁপা কণ্ঠস্বরে সে বলল, কমলা। আমি বললাম, কমলা, তোমার বাবাকে বলো আমার কাছে তার কিছু টাকা পাওনা আছে, তাই দিতে এসেছি। দ্বারের ছায়া অন্ধকার হতে সে এক চোখে আমার চোখে, তারপর ছায়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, আসুন। গোপীদুলাল বাবু বিছানায় অর্ধোপবিষ্ট হয়ে হাঁপাচ্ছিলেন। অকাল বৃদ্ধ জীর্ণ মানুষ, চোখে উৎকণ্ঠা ভরা ক্লান্তি। আমি পাশে বসলে বললেন, আপনাকে টাকা পাওনা আছে বলে মনে পড়ে না তো? আমি বললাম, টাকার কথা পরে হবে, এখন আমার একটা প্রস্তাব আছে।
আমি আপনার স্বজাতি ভদ্র সন্তান, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। গোপীদুলাল দিশাহারা হয়ে গেলেন। আমি বিস্তারিতভাবে নিজের পরিচয় দিলাম। তার হাঁপানি যেন আরও বেড়ে গেল। শেষে বললেন, কমলার বিয়ে দিতে পারবো, হে আমার আশার অতীত। আমার তো পয়সা নেই। আছে বই কি, এই যে, বলে আমি পুটলি খুলে 100 পরি মোহর তার সামনে ঢেলে দিলাম। কমলাকে বিয়ে করেছি, শ্বশুরমশাই কিন্তু টেকলেন না। বিবাহের পরের দিনই মারা গেলেন। আকস্মিক ভাগ্যোন্নতি তার সহ্য হলো না। কলকাতায় ফিরে এসে বন্ধুদের ঋণ শোধ করেছি। পুস্তক প্রকাশের ব্যবসা করার আয়োজন করছি। উপন্যাসখানা ছেড়ে ফেলেছি। এবার একখানা রোমাঞ্চ ভরা ভদ্র উপন্যাস ধরব, যা পড়ে কমলা লজ্জা পাবে না। নন্দদুলালের সঙ্গে আর একবার মাত্র দেখা হয়েছিল। আমি বলেছিলাম, কেমন, খুশি হয়েছেন তো? নির্লজ্জ প্রেত চোখ টিপে মুচকি হেসেছিল। দালালি একটু বেশি নিয়েছ। দালালে একটু বেশি নিয়েছ বলে অদৃশ্য হয়ে গিয়েছিল। ভূতের কৃপায় আমার ভবিষ্যৎ এখন বেশ উজ্জ্বল।